দেখুন, সুপ্রিম কোর্টের নির্দেশে এই যে 26,000 চাকরি চলে যাওয়ার বিষয়টি, এই বিষয়টি নিয়ে বিরোধীরা কিছু নির্দিষ্ট রাজনীতি এবং কুৎসা করছে। এই যে কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে এতজনের চাকরি চলে যাওয়া, এতগুলি মানুষ অনিশ্চয়তার মধ্যে পড়ে যাওয়া, আমরা এটুকু বারবার বলছি, মাননীয় মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখুন। তিনি 7 তারিখে কি বার্তা দেন, মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আইনি মতামত নিয়ে, বিশেষজ্ঞদের মতামত নিয়ে একটা সমাধান সূত্র তৈরির চেষ্টা করছেন বা পরবর্তী ধাপে কি করা যায় চেষ্টা করছেন, তার মধ্যে রাজনীতি করে সেই পরিবেশটাকে নষ্ট করাটা ঠিক নয়। সমস্যা যখন হয়েছে তখন মুখ্যমন্ত্রীর উপর একটু আস্থা রাখুন। 7 তারিখ তার তরফে কি বার্তা দেন সেটা দয়া করে অপেক্ষা করুন। আর একটা বিষয় খুব ক্যাটাগরিক্যালি বলে রাখি, এই বিষয়টাকে বিরোধীরা যে রাজনৈতিক হাতিয়ার করতে চাইছে, আমরা বলছি এটা একটা ডিমার্কেশন লাইন রাখুন। একটা হচ্ছে কে বা কারা অন্যায় কাজ করলো, তাদের তদন্তে শাস্তি হোক, তাদেরকে সমালোচনা করা হোক, এটা একটা পার্ট। অন্য পার্ট হচ্ছে যারা যোগ্য, কেন তাদের চাকরিও খাওয়া হবে, কেন এই 26,000 সকলের চাকরি খাওয়া হবে। এই দুটো কিন্তু আলাদা বিষয়। বিরোধীরা চাইছে দুটোকে মিলিয়ে দিয়ে একটা রাজনৈতিক আক্রমণের অভিমুখ তৈরি করতে। এটার একটা ডিমার্কেশন লাইন থাকবে, কে বা কারা এই অন্যায় করার জন্য এই ধরনের পরিস্থিতি তৈরির অবকাশ হয়েছে। তাদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নেই, দল নেই, তদন্ত বিচার সেটা সম্পূর্ণ তাদের বিষয়। এই বিষয়টা আলাদা, তাদের সমালোচনা করুন, কোনো সমস্যা নেই, আমরাও করছি। কিন্তু তার সঙ্গে যোগ্য অযোগ্য মিশিয়ে দিয়ে সকলের চাকরি খাওয়ার রাজনীতি, পৈশাচিক উল্লাস, এবার তাদেরকে রাজনীতির ঘুঁটি হিসেবে ব্যবহার করা, এইটা যে চেষ্টাটা বিরোধীরা করছেন, আমরা এইটার আপত্তি জানাচ্ছি। আমাদের বক্তব্য, মহামান্য সুপ্রিম কোর্ট যখন বলছেন যে একেবারে যারা অযোগ্য তাদের টাকা ফেরত দিতে হবে, কিন্তু যোগ্যদের টাকা ফেরত দিতে হবে না, তো যখন এই যোগ্য অযোগ্য তফাৎ করার একটা ন্যূনতম মাপকাঠিও রয়েছে, তো তাহলে যাদের টাকা ফেরত দিতে হবে না কোর্ট বলছেন, তাদের চাকরি কেন খাওয়া হবে? কেন তাদের চাকরি খাওয়াবে? রায়ের এই অংশের সঙ্গে আমরা একমত নই, আমরা দ্বিমত পোষণ করছি। এসএসসি সূত্রে যা বলা হয়েছে, তারা যথাসম্ভব এটা আলাদা করার তথ্য প্রমাণ দিয়েছেন। এবার কোনো না কোনো তো একটা ভিত্তি আছে, সেখানে দাঁড়িয়ে কোর্ট বলেছেন যে যারা অযোগ্য তাদের টাকা ফেরত দিতে হবে, আর বাকিদের টাকা ফেরত দিতে হবে না। তাহলে এই যে ফেরত দিতে হবে আর ফেরত দিতে হবে না, এইটার যখন একটা পার্থক্য করা যাচ্ছে, তো তাহলে চাকরি যাওয়ার ক্ষেত্রে সকলকে এক করে দেওয়া হলো কেন? ফলে আমরা আপনাদের পরিষ্কার বলছি, এই ডিমার্কেশন লাইনটা দয়া করে মনে রাখবেন, যে কে বা কারা ভুল করুক, অন্যায় করুক, অপরাধ করুক, অনিয়ম করুক, তাদের তদন্ত, বন্দিত্ব, শাস্তি, এটা একটা পার্ট। আমরাও তাদের কন্ডেম করছি, তাদের সমালোচনা করছি, কিন্তু পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উদ্যোগী হয়ে একের পর এক জট খোলার চেষ্টা করেছেন, এবং সেই জট খোলার চেষ্টার পর আবার নতুন করে মামলা করে করে সেগুলোকে আটকানো হয়েছে। ত্রিপুরা রাজ্যে যে সিপিএম এর সরকারের 10,323 জনের প্যানেল অনিয়মের জন্য খারিজ হয়ে গেল, তখন বিকাশবাবুরা বলেছিলেন যে কয়েকজনের অন্যায়ের জন্য গোটা প্যানেল খারিজ হতে পারে না, আর আজকে বলছেন গোটা প্যানেল খারিজ হওয়াটা দরকার। দ্বিচারিতা করছেন, চাকরি খাওয়ার রাজনীতি করছেন।
সিপিএম জমানায় এখানে একের পর এক অনিয়ম হয়েছে। আজকে সাংবাদিক বৈঠকে দেখলাম যে এমন কোনো বিভিন্ন চাকরির গ্রুপ যারা সাংবাদিক বৈঠক করেছেন, তাদের মধ্যে একটি গ্রুপ রয়েছে, তাদের ডিসপিউট 2009 সালের 2009 সালের প্রাথমিকের ডিসপিউট। কাদের সরকার ছিল, কারা অনিয়ম করেছিল, কেন ঝুলে আছে 2009 সালের। ধাপে 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 তার কিছু তো সমাধান করে দেওয়া হয়েছে, যতটা সম্ভব সরকার সমাধান করেছে। এত জটিল বিষয় চেষ্টা চলছে। 2009 সালের প্যানেল অনিয়মের জন্য মামলায় আটকে ছিল। তা 2009 কারা ছিল, কারা নিয়োগ করেছিল, কারা প্যানেল বার করেছিল? আমি তো তাদের গ্রুপের একজনকেও দেখলাম সাংবাদিক বৈঠকে। তো 2009 দায়িত্ব কি করে তৃণমূল কংগ্রেস নেবে? তৃণমূল কংগ্রেসও ধাপে ধাপে সেগুলো খোলার চেষ্টা করেছে, এবং কিছুদিন আগে তাদের বেশ কয়েকজন আবার চাকরিও পেয়েছেন। আইনি জট খুলে খুলে হচ্ছে। শারীর শিক্ষা, কর্মশিক্ষা, মাননীয় মুখ্যমন্ত্রী তাদের আন্দোলনে সাড়া দিয়ে তাদের চাকরির ব্যবস্থা করে দিলেন। সিপিএম মামলা করে সেটাকে ঝুলিয়ে রেখে দিলেন, এবং তাদের কোনো অনিয়ম নেই, তারা সবাই যোগ্য, তাদের বিরুদ্ধে কোনো তদন্ত চলছে না, আটকে দেওয়া হলো। ফলে আমি আবারও বলছি যে আমাদের বক্তব্য খুব পরিষ্কার। এই ধরনের অনিয়ম, এই ধরনের জিনিস, এগুলো যুগ যুগ ধরে চলে আসছে। সিপিএম জমানা ধোয়া তুলসী পাতা ছিল না। প্রত্যেকটা জেলায়, জলপাইগুড়ির জেলা সিপিএম এর সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ ছিল স্বজন পোষণের। একের পর এক জেলায় ছিল। চিরকুটে চাকরি হতো, এক একজন হোল টাইমারের বাড়িতে সরকারি চাকরি ভর্তি কোথার থেকে হয়েছিল। আমাদের বক্তব্য, ডিমার্কেশন লাইনটা রাখুন। এক্ষেত্রে যারা অনিয়ম করেছেন, হতে পারেন প্রাক্তন শিক্ষামন্ত্রী, হতে পারেন অমুক, হতে পারেন তমুক, তাদের বিচার, তাদের তদন্ত, তাদের সমালোচনা এখানে কোথাও তৃণমূল কংগ্রেস গার্ড করতে যাচ্ছে না। কিন্তু তাই বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন জটটা খোলার চেষ্টা হচ্ছে, যখন আরও চাকরির চেষ্টা হচ্ছে, তখন একটা রায়ের, তাড়াহুড়ো করে দেওয়া রায়ের, সেখানে যোগ্য অযোগ্য মিশিয়ে দেওয়ার জন্য যে এতগুলি পরিবার, এটা তো হতে পারে না। এই জায়গাটাতে যারা রাজনীতি করছেন, আমরা তাদের তীব্র বিরোধিতা করছি। যে সিপিএম এর সময় একের পর এক অন্যায় হয়েছে, যে সিপিএম এর সময় ত্রিপুরায় এভাবেই গোটা প্যানেল ক্যান্সেল হয়েছে, যে বিজেপির সময় ব্যাপক কেলেঙ্কারি হয়েছে, যে বিজেপির সময় একের পর এক কেন্দ্রীয় পরীক্ষা নানাভাবে কলঙ্কিত হয়েছে, তারা এসে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এটা হতে পারে না। যারা যে কজন অন্যায় বা দোষ করার অভিযোগ আছে, তাদের আপনারা আক্রমণ করুন, তাদের বিচার হোক, তাদের তদন্ত, কোর্ট বুঝুক, ধিক্ষিত হোক। কিন্তু তার মানে এই নয় যে যোগ্যদের চাকরি খেয়ে সেইটাকে রাজনৈতিক মঞ্চ হিসেবে ব্যবহার করতে হবে। এটা হতে পারে না। সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যেহেতু চেষ্টা করছেন, ফলে এই সময় এই ধরনের রাজনীতি না করে ছেলেমেয়েগুলির, যারা এইভাবে চাকরি গিয়েছে, যারা যোগ্য, তাদের যাদের একটা সুরক্ষা রাখার সুযোগ হয়, সম্ভাবনা হয়, তার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রী কি বার্তা দেন, মুখ্যমন্ত্রী আপ্রাণ চেষ্টা করছেন, তো সেটা একটু নজর রাখুন। তার আগে বিরোধীদের প্ররোচনায় কোনো রকম রাজনৈতিক কর্মসূচিতে নিজেদের জড়াবেন না বলে আমরা আশা রাখি। একদিকে যেমন বিরোধীদের আপনারা বলছেন যে রাজনীতি করছে, পাশাপাশি দেখা যাচ্ছে আপনার দলের যারা প্রথম সারির নেতা, গতকাল ফিরাদা কি বলেছেন পার্থ চট্টোপাধ্যায় লজ্জা, আজকে সৌগত রায় বলছেন যে অনিয়ম না করলে কত লোকের চাকরির সুযোগ ছিল। এই যে পার্থ চট্টোপাধ্যায়ের ঘাড়ে দায় চাপিয়ে কিছুটা কি দায় ঝেড়ে ফেলার চেষ্টা হচ্ছে? আমি এ নিয়ে কোনো মন্তব্য করব না। আমি শুধু যেটা বলেছি সেটাই, যে এটাই ইস্যুটাতে একটা মাঝখানে একটা ডিমার্কেশন লাইন রাখুন। একদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, যারা এই অন্যায় জড়িত বলে তদন্তের মুখোমুখি, কেউ বন্দী বা কেউ অন্য কিছু, এটা একটা আলাদা, তাদের সমালোচনা হোক, আমরা সবাই সমালোচনা করছি। সরকার তাদের পাশে নেই, দল তাদের পাশে নেই। আর দ্বিতীয় হচ্ছে চাকরি যাওয়া, যোগ্যদের চাকরি যাওয়ার আমরা বিরুদ্ধে। এসএসসি যতটা পেরেছে তথ্য দিয়েছে। এখন যদি আদালত সকলের কথা না ভেবে, সমাজের কথা না ভেবে, তারা
বেতন ফেরত দিতে হবে আর বেতন ফেরত দিতে হবে না এইটা আলাদা করতে পারছেন, আর চাকরি খাওয়ার বেলায় সকলের চাকরি খাচ্ছেন, এই জায়গাটা আমরা বিরোধিতা করছি। সুপ্রিম কোর্টের রিভিউর একটা প্রভিশন থাকে, এক্ষেত্রে কি সুপ্রিম কোর্টের রিভিউর জন্য সরকার যেতে পারে? এই নিয়ে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার আমার এখতিয়ার নেই। আমি শুধু এইটুকু বলতে পারি যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আন্তরিকভাবে সর্বশক্তিতে সমস্ত রকম পদ্ধতিতে আইনি মতামত নিয়ে, বিশেষজ্ঞদের মতামত নিয়ে এদের কিভাবে সমস্যার সমাধান করা যায় তার পথ খুঁজছেন। ফলে 7 তারিখে তিনি কি বার্তা দেবেন, দয়া করে সেই 7 তারিখের বার্তার দিকে নজর রাখুন। একটি সংগঠন তারা বলছে যে নবান্ন অভিযান করা হবে 21 এপ্রিল, 15 এপ্রিল পর্যন্ত তারা সময় বেঁধে দিচ্ছে তাদেরকে সঙ্গে নিয়ে ডেকে বসে বৈঠক করার জন্য। দেখুন, যারা কর্মপ্রার্থী, যারা চাকরি হারিয়েছেন বা যারা চাকরির জন্য আন্দোলন করছিলেন, তাদের আবেগ নিশ্চিতভাবে বিবেচনা করার মতো। আমি নিজেও একাধিক এরা যারা বিভিন্ন এই সালের এই কর্মপ্রার্থী, ওই সালের ওই কর্মপ্রার্থী, যখন যারা সহযোগিতা চেয়েছেন আমি আপ্রাণ চেষ্টা করেছি সহযোগিতা করার, মধ্যস্থতা করার। মাননীয় শিক্ষামন্ত্রীর সাড়া পেয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী দু একটা ক্ষেত্রে তো একদম তাদের অনশন মঞ্চে, ধর্ণা মঞ্চে লোক পাঠিয়ে তাদের হাতে নিয়োগ পত্র, রেকমেন্ডেশন লেটার পর্যন্ত, স্কুল বরাদ্দ করার পর্যন্ত পৌঁছে দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক করে তার একটা দিক নির্দেশ করার চেষ্টা করেছেন। কিন্তু কিছু অংশ আবার বিরোধীরা কথায় কথায় আইনি জট পাকিয়ে, যদি কোথাও একটা জট থাকে সেটা তো খুলতে হবে, তো যেখানে আমরা খোলার চেষ্টা করেছি আর কিছু লোক জটটা পাকিয়ে দিয়ে এই ছেলে মেয়েগুলির চোখের জল বার করিয়ে সেটাকে রাজনীতিতে টার্ন করাবার চেষ্টা করিয়েছে। এই জায়গাটাতে আমাদের আপত্তি রয়েছে। সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রী বাড়ি ঘেরাও ডাক দিচ্ছেন, কারণ বাড়ি ঘেরাও করার কোনো এগুলো ঠিকই না। এটা দায়িত্বশীল কোনো রাজনৈতিক দল এই ধরনের কাজ করবে না। এরপর তো তাহলে এটা যারা মামলা করে আটকেছেন তো তাদের বাড়ি ঘেরাও হবে না কেন? তাদের বাড়ি ঘেরাও হবে না কেন? আগের দিন তো একটি গোষ্ঠী আমার কাছে এসেছিলেন যে অমুক অমুকের বাড়ি ঘেরাও করতে চাই, কারণ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রেকমেন্ডেশন লেটার পর্যন্ত দিয়েছেন, কিন্তু অমুক দলের অমুক আইনজীবীরা আমাদের মামলা করে আটকে দিয়েছে, তাদের বাড়ি আমরা ঘেরাও করতে যেতে চাই। আমি নিজে সকলের সামনে দাঁড়িয়ে বলেছি বাড়ি ঘেরাওয়ের ভাবনাটা ঠিক না, ব্যক্তিকেন্দ্রিক বাড়ি ঘেরাও ঠিক না। মুখ্যমন্ত্রী বাড়ি নিয়ে বলবে কেন? লোককে প্ররোচিত করবে কেন? আইনি জট আইনে আসুন। প্রশাসনের কাছে কিছু বলার থাকলে প্রশাসনকে বলবেন, সরকারকে কিছু বলার থাকলে সরকারকে বলবেন। বাড়ি চলো, বাড়ি ঘেরাও, এটা কি? এই ধরনের দায়িত্বজ্ঞানহীন কথা বলা ঠিক না। তাহলে বিজেপির ক্ষেত্রে যখন এগুলো আসবে, তখন কেন্দ্রীয় পরীক্ষায় যদি অনিয়ম হয়, কেন্দ্রীয় পরীক্ষায় অনিয়ম হলে সুকান্ত মজুমদারের বাড়ি ঘেরাও করা হবে তো? তখন আপত্তি করবেন না তো? ফলে এই নিয়ে কোনো বাড়ির ঘেরাওয়ের রাজনীতি ঠিক না। বাড়ি ঘেরাও সেই সময় বলছে যখন মুখ্যমন্ত্রী মিটিং করবেন 7 তারিখ 12টা। ওরা তো চাইছেন না। মুখ্যমন্ত্রী যেখানে 7 তারিখ বলছেন, এই যারা কোর্টের রায়তে বিপর্যস্ত তাদের সঙ্গে তিনি বৈঠকে বসবেন এবং তিনি আপ্রাণ চেষ্টা করছেন একটা সমাধানের ফর্মুলা বার করার। সেই সময় যে দল বিজেপি বা যে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাওয়ের ডাক দেয়, তারা তো মন থেকে চায় না যে সমাধান হোক। তারা তো এদের চাকরি নিয়ে তাদের কোনো আগ্রহ নেই। এরা চায় এলোমেলো করে দেমা লুটে পুটে খাই। এরা চায় চাকরি ফাকরি সব আটকে যাক, এই অস্থিরতাটাকে দেখিয়ে আমরা ভোট করতে যাব। মুখ্যমন্ত্রী জট খোলার জন্য এদের সঙ্গে যে বৈঠক করবেন, সেই বার্তাটা শোনার ধৈর্যটুকু এদের নেই। যদি মুখ্যমন্ত্রী কোনো গ্রহণযোগ্য ফর্মুলা বার করে ফেলেন তাহলে তো রাজনীতি করতে পারবো না। তাই মুখ্যমন্ত্রী যেদিন ওদের সঙ্গে বৈঠকে বসতে চান, সেই দিনই মুখ্যমন্ত্রী বাড়ি চলো বলে একটা অরাজকতা তৈরি করার চেষ্টা। সেটা হচ্ছে যে আপনি এবিপি আনন্দকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন, আজ সোশ্যাল মিডিয়াতে সেই সাক্ষাৎকারও ভাইরাল হয়েছে। সেখানে আপনি একটি কথা বলেছেন যে পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতির সঙ্গে যুক্ত, টাকা তুলেছিলেন, সেটা দল আগে থাকতে জানতো, 2021 নির্বাচনে আগেই জানতো, তাহলে জেনেও দল কোনো ব্যবস্থা নেয়নি কেন? কি বলবেন? আমি যখন বলেছিলাম, এক জিনিস তো বারবার বলা যায় না, আমি যখন বলেছিলাম, যে দিনটায় বলেছিলাম, সে তখনকার বিষয়। আজকে এ নিয়ে আমি একটি মন্তব্যও করব না। আমি ওই লাইনেই থাকবো
যে পার্থবাবুর নাম যদি আমি বলে থাকি বা কিছু বলে থাকি, ডিমার্কেশন লাইনটা স্পষ্ট। যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের তদন্ত, শাস্তি, সমালোচনা, নিন্দা একটা পার্ট, আর যোগ্য অযোগ্য মিশিয়ে দিয়ে যোগ্যদেরও চাকরি খাওয়ার রাজনীতি এটা সম্পূর্ণ আলাদা পার্ট। ফলে এই দুটোকে কোনো জায়গায় মেশানো যাবে না। যেটা প্রাক্তন শিক্ষামন্ত্রী হোক বা যারাই হোক, তারা শাস্তি পাক, কঠোরতম শাস্তি পাক, তদন্ত হোক, সরকার দল পাশে থাকবে না, এটা একটা পার্ট। আবার এখানে অযোগ্য এবং যোগ্য মিলিয়ে দিয়ে যোগ্যদেরও চাকরি খেয়ে নেওয়া, কিছু আইনজীবী নাচলেন, কিছু পার্টি নাচলেন, এবং হাইকোর্টের এই সুপ্রিম কোর্টের রায়টাও দুর্ভাগ্যজনক। টাকা ফেরত দেওয়াটা তারা আলাদা করতে পারছেন, কিন্তু চাকরি খাওয়াটা তারা আলাদা করলেন না। ফলে এইটা এই জায়গাটায় দাঁড়িয়ে যারা এর মধ্যে, যাদের বিরুদ্ধে বা যারা কি অনিয়ম করেছেন বলে অভিযোগ, তাদের সমালোচনা 100 বার থাকবে, কিন্তু তার মানে এই নয় যে বিরোধীরা সকলের চাকরি খেয়ে তার উপর দাঁড়িয়ে তারা একটা রাজনীতি করবে, যেখানে সিপিএম জমানা বা বিজেপির রাজ্য, দু জায়গাতেই শিক্ষা কেলেঙ্কারির উদাহরণ ভুরি ভুরি। আপনি একথাও বলেছেন সেই ইন্টারভিউতে যে আপনি যখন জেলবন্দি অবস্থায় রয়েছেন তখন 7.5 লক্ষ টাকার বিনিময়ে তৃণমূলের এক মন্ত্রী তিনি কাউকে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু সেই প্রতিশ্রুতি তিনি রাখেননি, এমনটা আপনি জানতে পেরেছিলেন এবং তিনি মন্ত্রিসভার সদস্য রয়েছেন বলে আপনি দাবি করেছেন, কি বলবেন? না, আসলে আমি তো তখন ডায়েরি লিখতাম, তা অনেক দিন হয়ে গেছে, আমার পুরনো ডায়েরি দেখে মনে করতে হবে। বলছি, আপনারা রামনবমী নিয়ে রাজনৈতিক প্রতিবাদ করছেন, অথচ দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রথম সারির প্রচুর নেতা আগামীকাল রামনবমীতে অংশগ্রহণ করছেন। মহা মুশকিল। রামনবমীকে যারা রাজনৈতিকভাবে ব্যবহার করছে, হিংসা ছড়াতে চাইছে, প্ররোচনা দিচ্ছে, ধর্মের নামে ভেদাভেদ করছে, আমরা সেই পদ্ধতিটার বিরোধিতা করেছি। রামনবমী তো সবাই পালন করেন, রামনবমী মানেই বিজেপি নাকি? কি আশ্চর্য! ভগবান রাম বা রামনবমী পালন, এটা তো যে বিজেপি নয় সেও করবে, তার মধ্যে বিজেপি কোথায়? বিজেপি চাইছে এখানটায় কিছু জায়গায় প্রভোকেশন, অশান্তি এই ধরনের, আমরা সেই রাজনৈতিক অপচেষ্টার বিরোধিতা করেছি। কিন্তু রামনবমী যারা পালন করেন, ভগবান রামকে যারা পুজো করেন, যারা নিয়ম মেনে শান্তিতে শোভাযাত্রা বের করবেন, আমরা নিশ্চিতভাবে, এবং তৃণমূল কেন, মানে এটা তো দল বলে নয়, বিভিন্ন দলের নেতৃবৃন্দ তাতে থাকতে পারেন, তৃণমূলেরও যারা সেই শোভাযাত্রায় থাকতে চান থাকবেন। ফলে বিজেপির রাজনৈতিক অপচেষ্টা আর রামনবমী পালন দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। কি কর্মসূচি পালন করবেন? কুণাল ঘোষ আগামীকাল কি কর্মসূচি পালন করবেন রামনবমী? একটি শোভাযাত্রায়, মানে একাধিক শোভাযাত্রায় আমন্ত্রণ করেছে, আমন্ত্রণ পেয়েছি, তার মধ্যে একটি শোভাযাত্রায় যাওয়ার আমন্ত্রণ রক্ষার চেষ্টা করব। সবাই মিলে একটা শোভাযাত্রা করবেন, তো সেখানে আমন্ত্রণ যখন করেছেন সেখানে নিশ্চয়ই যাওয়ার চেষ্টা করব। যাদবপুরে ইফতার হয়েছে, অথচ বলছে রামনবমী করা যাবে না। মানে এবিভিপি রামনবমী করতে চায়, বাধা দেবে এসএফআই। তা আবারও কি যাদবপুরে এই অশান্তির একটা আশঙ্কা? এরা তো দুজন ভাই ভাই, এরা তো ভাই ভাই, এই যে বিজেপি সিপিএম এরা ভাই ভাই, এরা এই সব করে আমি একটু করতে যাব তুই আমায় বাধা দিবি, আমি একটু করতে যাব তুই আমায় বাধা দিবি, আমরা একটু খবরে ভেসে থাকতে চাই কারণ আমাদের জনভিত্তি নেই। পুরো দস্তুর এসব ঘটা নাটক। জোর করে কোনো জায়গায় অশান্তি করে তো আর রামনবমী পালন হয় না। আবার যদি কেউ রামনবমী নিয়ম মেনে পালন করতে চায়, নিয়ম মেনে শান্তিতে, তাকে বাধা দেওয়ারও কোনো জাস্টিফিকেশন নেই। ফলে এই দুটোই প্ররোচনামূলক। রামনবমী পালন করতে গিয়ে হিংসা ছড়ানো আর রামনবমী পালন করতে দেব না, এই দুটোই প্ররোচনামূলক। শান্তিতে যে যার কর্মসূচি করবে, এটা গেল। অশান্তি হওয়ার আশঙ্কা করছেন? আমরা মনে করি বাংলার মানুষ শান্তি চায়, এখানে সব ধর্ম যার যার উৎসব সবার, মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন সেটা বাংলা মনে করে। কিছু অশুভ শক্তি কিছু গণ্ডগোল করে তাদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের চেষ্টা করে, কিন্তু আমরা মনে করি, আমরা আশা করি বাংলার মানুষ, সব জায়গার মানুষ অত্যন্ত শান্তিতে, ঈদ গেছে পুরো শান্তিতে। রামনবমী নিয়েই বারবার এই জিনিসটা করে কেন? কারণ বিজেপি এটা নিয়ে হিংসা ছড়ায়, উত্তেজনাকর কথাবার্তা বলে। তাই দিলীপ ঘোষ যে বলছেন রাম তো সব জায়গাতেই আছে, এতদিন রামের ইচ্ছাতেই চলেছে, এই যে কোর্ট রায় দিচ্ছে সেটাও রামের ইচ্ছা, 1 বছর পর সরকার চলে যাবে সেটাও রামের ইচ্ছা,
রাম ছাড়া ভারতবর্ষে কিছু চলবে না, তাই রামের নামে কোটি কোটি লোক কাল রাস্তায় নামবে। দেখুন, আমি দিলীপ ঘোষ সবই যখন বলছেন রামের ইচ্ছায় হয়, রামের ইচ্ছায় হয়, রামের ইচ্ছায় হয়, কিন্তু খড়গপুরের রেল কোয়ার্টারে বাংলো নম্বর 677, বাংলো নম্বর 677, এটা কি রামের ইচ্ছায় দিলীপবাবু জবরদখল করে রেখেছেন? খড়গপুর রেল কোয়ার্টার, যখনই দিলীপবাবু ওখানে যান, এই 677 নম্বর কোয়ার্টারটায় দিলীপবাবু থাকেন, অথচ সেখানে 677 নম্বর কোয়ার্টারটি সম্পর্কে বলা হচ্ছে দ্য সেড বাংলো, কোয়ার্টার নয় বাংলো, দ্য সেড বাংলো ওয়াজ অ্যালটেড টু শ্রী তুষার কান্তি ঘোষ, ex member of Passenger Service Committee on dated 1/1/2019. Allotment order number W/Banglo/GAZ, and the allotment is expired on 31 মার্চ 2020। তাহলে রেলের কোয়ার্টার দিলীপবাবু 677 নম্বর কোয়ার্টার জবরদখল করে রয়েছেন, সেটাও কি ভগবান রামের ইচ্ছায়? আগে জবরদখল করা কোয়ার্টারটা ছাড়ুন, তারপর রাম নিয়ে বড় বড় জ্ঞান দিতে আসবেন। কেন একজন প্রাক্তন সাংসদ, যেখান থেকে তার দল তাকে তাড়িয়ে দিয়েছে, তিনি কেন রেলের কোয়ার্টার তিনি জবরদখল করে থাকবেন? কোন কারণে? এটা সম্পূর্ণভাবে সাউথ ইস্টার্ন রেলের, খড়গপুরের রেলওয়ে যেখানে রয়েছে, এখানে এই 677 নম্বর কোয়ার্টারটি কাউকে ব্যবহার করতে দেওয়া হচ্ছে না বাংলোটা, কারণ মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরেও, যার নামে অ্যালটেড ছিল, মেয়াদ ফুরোনোর পরেও দিলীপ ঘোষ জবরদখল করে বসে আছেন। তো তাহলে তিনি এদিক ওদিক লোককে রামের ইচ্ছার জ্ঞান না দিয়ে আগে কেন জবরদখল করা বাংলোয় থাকেন, বাংলো কেন আটকে রেখেছেন, সেই কৈফিয়তটা দিন না। কি রাম কি বলে দিয়েছে নাকি যে খড়গপুরে গিয়ে বাংলা এক্স এমপি খড়গপুরে গিয়ে বাংলো জবরদখল করে রাখতে? আগে নিজের জবরদখল করা বাংলো ছাড়ুন, তারপর লোককে নীতি কথা শোনাতে আসবেন। হেরে যাওয়াটাও কি রামের ইচ্ছা? ওটি হেরে যাওয়াটাও কি রামের ইচ্ছা? আরে দিলীপ বাবুর তো সবই রামের ইচ্ছায়। রাজ্য সভাপতি থেকে উনি সরে গেছেন, ভগবান রামের ইচ্ছা। সর্বভারতীয় সহসভাপতি থেকে সরিয়ে দিয়েছে, ভগবান রামের ইচ্ছা। তাকে মেদিনীপুরের সাংসদ থেকে মানে নাম কেটে দিয়ে দুর্গাপুরে লড়তে পাঠিয়েছে, ভগবান রাম পাঠিয়েছেন, এবং দুর্গাপুরে হারিয়ে দিয়েছে, ভগবান রাম বানর সেনা দিয়ে হারিয়ে দিয়েছে। তো সুতরাং রাম রাম না করে দিলীপবাবু যুক্তিতে কথা বলল। সেটা হচ্ছে যে আজ কালকে যখন রামনবমী, তখন দেখা যাচ্ছে হাওড়ার সাকরাইলে একেবারে তরোয়াল নিয়ে, কুঠারি নিয়ে রাস্তায় নেমে পড়েছে রামনবমীর মিছিল। মানে এই তো ভয়ঙ্কর, তো অস্ত্র। আদালত বলেছে কোনো ধাতুর অস্ত্র ব্যবহার করা যাবে না। যারা প্ররোচনা দিতে চায়, হিংসা ছড়াতে চায়, তারা আদালতের নির্দেশ অমান্য করে সেই ধরনের অস্ত্র বা আচরণ এসব করবে। মানুষ এদের দেখছেন, মানুষ জানেন এত বড় দুর্গা পুজো, এত কালী পুজো, এত জগদ্ধাত্রী পুজো, এত লক্ষ্মী পুজো, এত সরস্বতী পুজো, এত গণেশ পুজো, এত জগদ্ধাত্রী পুজো সব শান্তিপূর্ণভাবে হয়। ঈদ শান্তিপূর্ণভাবে হলো, বড়দিন শান্তিপূর্ণভাবে হয়, বুদ্ধ পূর্ণিমা শান্তিপূর্ণভাবে হয়, পরেশনাথ বেরোয় জৈনদের কত শান্তিপূর্ণভাবে হয়, পাঞ্জাবিদের অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে হয়, শিখদের। শুধু রামনবমী নিয়ে এই গত কয়েক বছরের এই উত্তেজনা কেন? কারণ বিজেপি এটা রাজনৈতিক প্ররোচনার দিন হিসেবে ব্যবহার করছে। কিন্তু 26 সালের বিধানসভা নির্বাচনে আদৌ কি এই ব্যক্তিগত বিশ্বাস বা আস্থা, সেইটাকে যেভাবে রাজনীতিতে ব্যবহার হচ্ছে, এটা কি প্রভাব ফেলতে পারবে? 26 সালে রুটি কাপড়া আর মাকান, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, বাংলার অস্মিতা, বাংলার সংস্কৃতি, আত্মসম্মান, অধিকার রাখার লড়াই, বিপুলভাবে চতুর্থবারের জন্য মা মাটি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং বিজেপি, সিপিএম, কংগ্রেস এরা মুছে যাবে। সেটা হচ্ছে যে আজকে কলেজ স্কোয়ারে কংগ্রেসের শ্রমিক সংগঠন তারা চাকরি হারাদের সঙ্গে নিয়ে মিছিল করবে এবং সরকারকে দায়ী করবে। কিছুই বলবো না, একটা ঘটনা ঘটেছে,
চাকরি হারানোর ব্যাপারটা যথেষ্ট উদ্বেগজনক এবং মর্মস্পর্শী। সেখানে আমরা সবাই পাশে আছি, মুখ্যমন্ত্রী নিজে পাশে আছেন। যে বা যারা কিছু অনিয়ম অভিযোগ যাদের বিরুদ্ধে, তাদের কেউ সাপোর্ট করছে না, কিন্তু মনে রাখতে হবে সিপিএম জমানা, বিজেপির রাজ্য, কংগ্রেসের রাজ্য, কেউ কোনো অভিযোগ থেকে কিন্তু মুক্ত নয়। ফলে মুখ্যমন্ত্রী চেষ্টা করেছেন পুরো জটটাকে খুলতে, সেটা আবার মামলা করে করে সমস্ত বিঘ্ন ঘটানো হয়েছে। মুখ্যমন্ত্রী এখনো চেষ্টা করছেন ওদের পাশে দাঁড়াতে। তমলুকে একটা অভিযোগ আসছে যে কি বললো ওটাকে, রামনবমীর পুজো করতে দিচ্ছে না, অথচ একই জায়গায় তৃণমূল কংগ্রেসের সত্যনারায়ণ পুজোর পারমিশন দিচ্ছে পুলিশ। আরে সব তো বিষ্ণুর রূপ। হ্যাঁ, নারায়ণের সত্যনারায়ণ পুজো হয়, নারায়ণের রূপ রাম, স্থানীয় কোনো বিষয়। তৃণমূল বাধা দিচ্ছে রামনবমীতে, এটা একেবারেই ঠিক অভিযোগ পুলিশ বাধা না। দিচ্ছে বলছে। না না, এটা হতে পারে না। একটা হয়তো কোনো জায়গায় কারুর আগে কোনো প্রোগ্রাম নেওয়া ছিল, সেই জায়গায় কেউ আবার করতে চাইছে, এগুলো স্থানীয় বিষয়। এর সঙ্গে রামনবমীতে বাধা দেওয়ার কোনো সম্পর্ক নেই। আচ্ছা, বাধা কারা দিচ্ছে? আবার বলছেন সত্যনারায়ণ পুজো, আর সেটাও তো ওই একই জায়গার পুজো। তো সুতরাং ওটা স্থানীয় কোনো বিষয়, এইভাবে এই বিষয়গুলোকে বাধা দেওয়া যায়। তাদের ইংলিশ বাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী তিনি আশঙ্কা করছেন যে মিছিলে জঙ্গি হামলা হতে পারে, দরকার হলে প্যারামিলিটারি ফোর্স নামা। তার মানে ওনাদের মধ্যে কিছু আছে, সেগুলো আগাম ওনারা বলে আগাম ওরা গাওনা গাইতে শুরু করেছেন। যাদের মনের মধ্যে এগুলো আছে যে একটা গন্ডগোল করে পলিটিক্যালি মোটিভেটেড ওয়েতে কিছু করার, তারাই এগুলো মানে এগুলো বেশি বলবে। শ্রীরূপা মিত্র এটাও বলছেন চাকরি হারানোর জন্য আমি অ্যাপ তৈরি করেছি, অ্যাপের নাম লেখান, আইনি সহায়তা দেবো আবেদন। দেখুন, আমি আবার বলছি যে বিজেপি মধ্যপ্রদেশে ব্যাপম কেলেঙ্কারির মতো ভয়ঙ্কর কেলেঙ্কারিতে যুক্ত, শুধু কেলেঙ্কারি নয়, তদন্তের সময় একের পর এক রহস্যজনক মৃত্যু হয়েছে, যেখানে কেন্দ্রীয় সরকারের একাধিক পরীক্ষা কলঙ্কিত, সেখানে বিজেপি বা সিপিএম এদের কোনো কথা বলা সাজে না। একটা ঘটনা ঘটেছে, কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আছে, তাদের কেউ সাপোর্ট করছে না। একটা জট, সেটা মুখ্যমন্ত্রী খোলার চেষ্টা করছেন, আর বিরোধীরা সেই জটটা পাকিয়ে রেখে রাজনীতির ইস্যু তৈরি করার চেষ্টা করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এদের পাশে কিভাবে থাকা যায়, কিভাবে বিকল্প আইনি পদ্ধতিতে থাকা যায়, মুখ্যমন্ত্রী খতিয়ে দেখছেন। দয়া করে 7 তারিখ অবধি ওয়েট করুন, মুখ্যমন্ত্রী কি বার্তা দেন দেখুন। একটা লাস্ট প্রশ্ন হচ্ছে, অগ্নিমিত্র পল বলছেন যে এসএসসি থেকে নজর ঘোরাতে রামনবমীতে অশান্তি পাকানো হতে পারে, এটা আপনাদের ঘাড়ে চাপাচ্ছে। রামনবমীতে আপনার অশান্তি করতে হবে। দেখুন, রামনবমীতে কেন তৃণমূল অশান্তি করতে যাবে? তৃণমূল এই রামনবমী নিয়ে হুঙ্কারগুলো তো বিজেপি নেতারাই দিয়ে যাচ্ছে। রামনবমীকে তো পলিটিক্যাল ইভেন্ট বিজেপি তৈরি করেছে। রামনবমী এটা হিন্দুদের একটি আচার, সেটা তো দীর্ঘদিন থাকার কথা, দীর্ঘদিন ছিল। এখন ইদানিং বিজেপি হঠাৎ এটা হিংসা ছড়ানো, প্ররোচনা দেয়া এগুলো শুরু করেছে বলে এই ধরনের কথা হচ্ছে। আর যাদের কিছু প্ল্যান আছে, তাদের দলের লোকেরাই হঠাৎ সব নাটক করে উদ্বেগ ছড়াতে নেমেছেন, যেন ভাব দেখাচ্ছেন যে আমরা, যাদের মাথায় এগুলো আছে তারাই বেশি করে বলছে। এর ফলে কি নিয়োগ দুর্নীতির বিষয়টা হারিয়ে যাচ্ছে, বা এটা কোনো প্রশ্নই নয়। না না, এটা তোলা হচ্ছে ভাবে যে নিয়োগ দুর্নীতির আলোচনাটাকে ছড়িয়ে পড়াবার জন্য অনেক বেশি করে আরে রামনবমী তো আমরা করছি, মানে আমরা তো প্রত্যেক যা যার ধর্মীয় আচার থাকে সব ধর্মের, সেগুলো পালন হয়। বিজেপিকে জিজ্ঞাসা করুন প্রশ্নটা, বিজেপি তো এইসব নিয়ে রোজ হুঙ্কার দিয়ে যাচ্ছে। আমরা তো কেউ, তৃণমূল তো কেউ কোনো হুঙ্কার প্ররোচনা এসব তো দেয়নি। দুর্গাপুজো চিরকাল হচ্ছে, সাহায্য করা হয় তাতে, সমস্ত পুজো হয়, ঈদ হয়, সব বড়দিন হয়, সব ধর্মের সমস্ত রকম হয়। তো এই বিজেপি এটা নিয়ে হুঙ্কার দিচ্ছে, তো সুতরাং আপনারা সেগুলো, বিজেপির বিবৃতিগুলোই আপনারা দেখাচ্ছেন, আবার আপনারাই উল্টো প্রশ্ন করছেন। আপনাদের তো উচিত এই প্রশ্নটা বিজেপিকে করা। চাকরি বিষয়ে আসে, সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে এমন চাকরি অনেকে হারিয়েছেন যারা পড়াশোনা করতে গিয়ে স্বর্ণ পদক জিতেছিলেন তাদের পড়াশোনার ক্ষেত্রে, এবং তাদের চোখের জল পড়ছে আজকে। আমি আপনাদের একটা পরিষ্কার কথা বলি, এই চাকরির জন্য যারা চাকরি আজকে হারিয়েছেন শুধু নয়, যারা বিভিন্ন ক্ষেত্রে যোগ্য প্রার্থীরা রাস্তায় বসেছিলেন, তারা বারবার বিভিন্ন সূত্র দিয়ে আমার কাছে এসছেন। আমি একজন সামান্য নাগরিক, আমি চেষ্টা করেছি বিভিন্ন যোগাযোগগুলো করে দেওয়ার, কিন্তু মানে এটা অত্যন্ত মানে একটা মর্মান্তিক বিষয় যে যোগ্য প্রার্থীদের এই হয়রানি, যোগ্য প্রার্থীদের যেভাবে
কখনো কেউ রাস্তায় বসে আছেন চাকরি চেয়ে, কখনো কারুর চাকরি চলে যাচ্ছে। তো এটা একটা ভয়ঙ্কর, তাদের শুধু খারাপ লাগা নয়, আমাদের সকলের খারাপ লাগা। আর আমি গত কয়েক মাস বা বছর খানেকের বেশি সময় ধরে এদের সঙ্গে সরাসরি, যিনি যখন এসছেন, যারা যখন এসছে, আমি তাদের সঙ্গে কথা বলেছি, মতামত বিনিময় করেছি। ফলে নিশ্চিতভাবে এদের জন্য অত্যন্ত কষ্ট হচ্ছে। কিন্তু আবার বলছি যে জট যারা পাকিয়েছে কয়েকজন, তাদের তো খোলা মনে তাদের সমালোচনা করেছি। কিন্তু এটাও ঘটনা যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তারা কিন্তু যখন যা তাদেরকে জানিয়েছি, তারা যতটা সম্ভব এদের যে গ্রুপের যে আইনি জট কাটিয়ে খোলার চেষ্টা করেছেন। এখন তারপরেও যদি আবার মামলা করে, কিছু ক্ষেত্রে অন্যায্য মামলা করে, জটিলতা তৈরি করে আটকে দেয়া হয়, তাহলে তো সেটা যারা এই জটিলতাটা করছেন, সরকার চাইছে জটিলতাটা খুলতে, আর কয়েকটা দল চাইছে এই জটিলতাটা রেখে এটাকে রাজনীতিতে ব্যবহার করতে। এদের চোখ, সরকার চাইছে যেটা যদি কোনো অন্যায় হয়ে থাকে তারা শাস্তি পাক, কিন্তু বাকিদের চোখ থেকে যেন আর জল না পড়ে। আর বিরোধীরা চাইছে চোখের জলটা পড়তে থাকুক, সেটা তারা ভোটের রাজনীতিতে ব্যবহার করবে। এইটা হয়ে যাচ্ছে তফাৎ। লাস্ট প্রশ্ন শোনা, এটা আগেরটাও তো লাস্ট ছিল। না, তোর লাস্ট হয়ে গেছে, তোরা লাস্ট নেই বললাম। সেটা হচ্ছে যে বিশ্ব হিন্দু পরিষদ বলেছে যে যদি কেউ ঢিল মারে তাহলে যেন আত্মরক্ষা করা যায়, সেই প্রস্তুতি আমরা নিয়ে রাখছি। অন্যদিকে হিন্দু জাগরণ সংঘ তারা বলছে স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করেছে 49টা জায়গায় গন্ডগোলের আশঙ্কা আগে থেকে। আচ্ছা, এই যে বিশ্ব হিন্দু পরিষদ বা হিন্দু জাগরণ বা অমুক তমুক, এই যে এত যে সংগঠনগুলো এই রামনবমীর আগে জেগে ওঠে, তো এরা ওষুধের দাম বাড়ার সময় মিটিং মিছিলে কোথায় থাকে? যখন পেট্রোল ডিজেলের দাম বাড়ে তখন এই বিশ্ব হিন্দু পরিষদ, হিন্দু জাগরণ কোথায় থাকে? এরকম দাবি করতে পারে না যে এরকম কোনো সিস্টেম আছে যে হিন্দু হিন্দু বলে চেঁচালে কনসেশন দেবে, হিন্দুদের কনসেশন দেবে, একটু কম দেবে, পেট্রোল ডিজেল, রান্নার গ্যাস, চাল ডাল এগুলো কম, এরকম কোনো ব্যাপার আছে? তো হঠাৎ এই সংগঠনগুলো কোন বীরত্ব দেখাতে নামবে রামনবমীর আগে, যখন কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার মধ্যবিত্ত, নিম্নবিত্ত, গরিব মানুষ, শ্রমজীবী কৃষকের পেটে লাথি মারছে, তখন এদের বীরত্ব কোথায় থাকে? অর্জুন সিংকে বলা হয়েছে জগদ্দল থানা থেকে যে ওনার যে লাইসেন্স প্রাপ্ত রিভলভার আছে সেটা নিয়ে থানায় হাজিরা দিতে। অর্জুন সিং বলছে যদি হাইকোর্ট অর্ডার দেয় তবে যাবো, তবে বন্দুক জমা দেবো। তাদের ব্যাপার, আইনের বিষয়। থানা যেটা বলেছে প্রশাসনিক বিষয়, অর্জুন সিং যেটা বলেছেন ব্যক্তিগত বিষয়। এবার যদি আইনে যা হবে, এ তো সদিচ্ছার কথা বলেছে থানা সদিচ্ছার কথা বলেছে, গোলমাল এড়ানোর কথা বলেছে, এবং সেটা আইনে প্রভিশন আছে। এখন কেউ যদি থানার কথা না শোনেন, তাহলে তার উদ্দেশ্য বিধেয় সম্পর্কে বাকিরা সিদ্ধান্ত নেবেন। এই যে 8 তারিখে যে মামলা শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে সুপার নিউমারি পোস্টে, সেটা নিয়ে বিরোধীরা বলছে যে বিশেষ করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি প্রাক্তন বিচারপতি ছিলেন, এই মধ্যে সাংসদ, তিনি বলছেন অবশ্যই এই মামলায় সিবিআই তদন্তের আওতায় মুখ্যমন্ত্রীকে নিয়ে আসতে হবে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য মানুষের টাকা নিয়ে ছিনিমিনি থেকে তৃণমূল সরকার, এই নিয়ে কোনো মন্তব্য করব না, তার কারণ এটা সম্পূর্ণভাবে বিচারাধীন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির লোকেরা বা বিরোধীরা একদম একটা কুৎসামূলক মুখ্যমন্ত্রীকে আক্রমণ করা, মন্ত্রিসভাকে আক্রমণ করার যে কাজটা করছে, যতক্ষণ বিচারাধীন বিষয় রয়েছে, তাদের আদালতের তর সইছে না, আদালতের শুনানির, তারা তার আগে এইগুলো আরম্ভ করে দিচ্ছেন, তো ঠিক নয়। এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন নিজে বিচার করেছেন, বিচারক ছিলেন, বিচারপতি ছিলেন, হাইকোর্টে বসতেন, তো তিনি যে বিচার করেছেন, তো তার বুকের মধ্যে তো বিজেপির স্ট্যাম্প লাগানো ছিল, সে তো আজকে প্রমাণিত। ফলে আমরা কোর্টের প্রতি যতই আস্থা রাখি, সম্মান রাখি, অবশ্যই রাখি, কিন্তু কিছু কিছু জায়গায় কিছু কিছু বিচারপতির পরবর্তী আচরণ, তাতে তো এই প্রশ্নটাও তুলে দেয় যে গোটা বিষয়টাকে এমনভাবে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে, সেটা কোথাও একটা রাজনৈতিক রং ছিল। আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে দাড়িভিটের স্কুল কাণ্ডে যে দুজন স্টুডেন্ট মারা গেছিল, রাজেশ এবং তাপস, এবং সেই সময় যে দুজন অভিযুক্ত টিচার ছিল, গৌরাঙ্গ মল্লিক এবং আব্দুল সানাউল্লাহ রহমান, সুপ্রিম কোর্টের অর্ডারের পর তারা দুজনেরই চাকরি চলে গেছে।
তাপসের মা তিনি বলছেন যে সেই সময় ছাত্রছাত্রীদের দাবি মেনে যদি দুই অভিযুক্ত শিক্ষককে নিয়োগ করা না হতো তাহলে হয়তো রাজেশ তাপসের মৃত্যু হতো না। কি বলবেন? দেখুন, এটা নিয়ে কোনো মন্তব্য করব না। তখন একটা পরিস্থিতি ছিল, আজকে একটা পরিস্থিতি, এবং যিনি বলছেন তিনি পুত্রহারা মা। আমি এর ওপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করতে চাই না, কারণ তার জায়গায় দাঁড়িয়ে তার যন্ত্রণা। এবার আমি কোনো যুক্তি দিয়ে, পাল্টা যুক্তি দিয়ে আমি এক পুত্রহারা মায়ের, আমি তো তাকে তার ছেলে ফেরত দিতে পারবো না, ফলে আমি তাকে কোনো পাল্টা যুক্তিও দিতে যাব না। এই যে এবছর দেখা যায় ট্রেন্ড, গত বছর যে রামনবমী আমরা দেখেছিলাম, এবছর দেখা যাচ্ছে যে যতগুলো হিন্দু সংগঠন রয়েছে তারা একবারে দ্বিগুণ শক্তি নিয়ে আরো মানে শুধুমাত্র কলকাতা শহরে 59টি মিছিল কালকে, তার মধ্যে বড় 5টি মিছিল, মানে এই যে দ্বিগুণ শক্তি নিয়ে বিভিন্ন হিন্দু সংগঠন ঝাঁপিয়ে পড়েছে, সবটার পিছনে কি রাজনীতি কাজ করছে মনে করেন? না না, এটা তো সবাই আছে গোটা বিষয়টার মধ্যে। আর এখন যেটা মনে হচ্ছে সংখ্যা দেখে, ব্যাপারটা সেরম নয়। আগে যেটা হতো যে যার মতো পাড়ায় পাড়ায় বার করে দিত, ফলে আপনি অফিসিয়াল সংখ্যাটা পেতেন না। এখন যেটা হয়েছে সেটা একটা পুলিশেরও একটা কৃতিত্ব, যে প্রত্যেককে বলে দেয়া যে সেটা নথিভুক্ত রাখতে, যে একটা অনুমতি, ইন্টিমেশন, পারমিশন, তার চিঠি জমা দিতে। ফলে দেখলে মনে হচ্ছে হয়তো অনেকটা বেড়ে গেছে, ব্যাপারটা সেরম নয়। আগে ধরুন পাড়ার মঠের মিছিল, পাড়ার মন্দিরের মিছিল, সেগুলো হয়তো থানায় নথিভুক্ত হতো না, এখন সেগুলো থানায় চিঠি দিয়ে দেওয়া হয়, সেই কারণেই সংখ্যাটা বেশি দেখতে পাচ্ছি। দেখুন, এই সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 প্রায় যাদের চাকরি চলে গিয়েছে, তারা তো একটা বিপদে পড়েছেন। তো এরম একটা পরিস্থিতিতে, এই জায়গায় আমরা প্রথমে এইটুকু বলতে পারি যে মাননীয় মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখুন, ভরসা রাখুন। একটা আইনি জট, তার পাশাপাশি এর মধ্যে চক্রান্ত আছে কিনা সেই অ্যাসপেক্টটাও দেখতে হবে। মুখ্যমন্ত্রী সব দিক থেকে আইনি পরামর্শ, বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলা, একটা সমাধান ফর্মুলা তিনি আপ্রাণ চেষ্টা করছেন। 7 তারিখের বৈঠকে আগে তার বার্তাটা দয়া করে আপনারা শুনে নিন। তার আগে কোনো ধরনের প্ররোচনামূলক কথা বা হতাশা বা বিভ্রান্তি ছড়ানো এসবে কান দেবেন না। যারা চাকরি হারিয়েছেন তারা যথেষ্ট বিপদে আছেন। আমাদের মূল বক্তব্য, একটা ডিমার্কেশন লাইন আছে। একদিকে হচ্ছে যে বা যারা এই খারাপ কাজ, কিছু অনিয়ম বেনিয়ম করেছে, তাদের গ্রেফতার, শাস্তি, তারা উচ্ছন্নে যাক। তাদের পাশে দল দাঁড়াবে না, সরকার দাঁড়াবে না, মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াবেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়াবেন না, তৃণমূল কংগ্রেস দাঁড়াবে না। তাদের সমালোচনা হোক, কিন্তু পাশাপাশি এতগুলি ছেলেমেয়ের যে চাকরি খেয়ে নেওয়া, এটা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ আছে। বিশেষত যোগ্যদেরও চাকরি খেয়ে নেওয়ার রায় কি করে হতে পারে, এই রায় নিয়ে প্রশ্ন তোলার একটা অবকাশ আছে। এবার একটা, যারা চাকরি হারিয়েছেন তারা কিন্তু আরো একটা ষড়যন্ত্রের একটা দিকও তারা দেখতে পাচ্ছেন। এখনো পর্যন্ত আমাদের কাছে যা তথ্য, 26,000-এর চাকরি খাওয়া হলো। 26,000, এর মধ্যে র্যাঙ্ক জাম্পিং বলা হচ্ছে 1212 জন। র্যাঙ্ক জাম্পিং এর অভিযোগ 1212, যেটা সিবিআইও কোর্টে দিয়েছে। এরপর ওএমআর শিট নিয়ে যেটা দিয়েছে সেটা 4091, এরম একটা সংখ্যা 4091, যেটা অনিয়মের তালিকায়। এটা যোগ করলে হয় 5303। যোগ করলে হয় র্যাঙ্ক জাম্পিং যে অভিযোগটা আছে, যে কেউ হয়তো ছিল 500, তাকে দেখা গেল হয়তো সামনে। র্যাঙ্ক জাম্পিং 1212, ওএমআর শিট মিলছে না, অসঙ্গতি, গোলমাল 4091, মোট 5303। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে বাকি 20,450-এর চাকরি গেল কেন? যদি এটা প্রাথমিকভাবে কোনোভাবে
চিহ্নিত করা যায়, যেটা সিবিআই জমা দিয়েছে, যে 1212 হচ্ছে র্যাঙ্ক জাম্পিং অনিয়ম, 1212, 4091 হচ্ছে ওয়েমার শিট, এটা মেলালে হয় 5303। সেক্ষেত্রে 20,450 এদের চাকরিটা গেল কেন? এবার যদি এখানেও কোথাও কোনো ধোঁয়াশা থাকে কয়েকজনের ক্ষেত্রে, যতক্ষণ না প্রমাণ করা যাচ্ছে, সিবিআই এর দায়িত্ব ছিল প্রমাণ করার, কোনো প্রমাণ সেখানে নেই, তাহলে কি করে মহামান্য সুপ্রিম কোর্ট এদেরও চাকরি খাওয়ার নির্দেশটা দিতে পারেন? পাশাপাশি আর একটা বড় সন্দেহ এখানে আসছে, যার পেছনে একটা গভীর চক্রান্তের আশঙ্কা থাকছে। সেটা হচ্ছে এই যে 4091 ওয়েমার শিট গন্ডগোল বলে যেটা ফিগারটা সামনে আসছে, একটা অভিযোগ তাদের মধ্যে থেকে আসছে, এটা কোথা থেকে পাওয়া গেল? এই ওয়েমার শিটে গন্ডগোল আছে, এটা কোথা থেকে পাওয়া গেল? এই কাজটা দেওয়া হয়েছিল নাইসা বলে একটি সংস্থাকে, যে নাইসা আবার স্ক্যানটেক বলে একটা সংস্থাকে সেটা আরো কাজের দায়িত্ব দেয়। এই নাইসার প্রাক্তন কর্মী হচ্ছে পঙ্কজ বানসাল, এদের অফিস হচ্ছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। কোথায়? উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। এই বানসালের বাড়ির ছাদ থেকে নাকি ওয়েমার শিট সংক্রান্ত কিছু তথ্য পাওয়া গেছে, বাড়ির ছাদের ডাস্টবিনে রাখা ছিল নাকি। ফলে একটা বিরাট অভিযোগ আসছে যে কেই বানসাল, তার বাড়ির ছাদে কি পাওয়া গেল, তার উপর দাঁড়িয়ে বাংলার এতগুলো ছেলে চাকরি খাওয়ার প্লট তৈরি করা হলো। এটা কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্লট নয় তো? সিবিআই এর হাতে তদন্তের ভার দেওয়া হয়েছিল। সিবিআই রিপোর্ট বলছে তাদের হিসাবে অনিয়ম 5303, 1212 র্যাঙ্ক জাম্পিং, 4091 ওয়েমার শিট, তাহলে 5303। তাহলে 25,753 থেকে যদি আমরা 5303 বাদ দিই, তাহলে হয় 20,450। এবার এর মধ্যেও যদি কোথাও কোনো গন্ডগোল থাকে, তাহলে সে তো প্রমাণ করতে হবে গন্ডগোল আছে, অনুমান, এগুলো বলে তো একটা লোকের চাকরি করা যায় না। এইবারে পরেরটা আসছে, তাহলে কি কোনো একটা প্লট তৈরি হচ্ছিল যে বাংলায় বিপুল সংখ্যক ছেলে মেয়ে চাকরি খেয়ে একটা অস্থিরতা তৈরির চেষ্টা করার জন্য? এই নাইসার পঙ্কজ বানসাল, যাদের অফিস ইউপির গাজিয়াবাদে, পঙ্কজ বানসাল কে? আজ পর্যন্ত পঙ্কজ বানসালকে সামনে আনা হলো না কেন? পঙ্কজ বানসালের সঙ্গে কার কার যোগাযোগ ছিল? যেগুলো অনিয়ম বলে যে ডকুমেন্ট পঙ্কজ বানসালের বাড়ি থেকে রিকভারি দেখানো হলো, সেগুলোকে ধ্রুব সত্য মানা হলো কিসের ভিত্তিতে? ফলে যে ছেলেগুলি যোগ্য, খেটে খুঁটে পরীক্ষা দিয়ে স্বচ্ছভাবে 1 পয়সা কাউকে ঘুষ না দিয়ে যে ছেলেগুলি যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছিল, আজকে তাদের উপরও খাড়া নেমে আসছে। এটা কি করে হতে পারে? ফলে এর পেছনে চক্রান্ত আছে বলে ভুক্তভোগীদের অনেকে মনে করছেন। একাধিক চাকরি হারাদের গ্রুপ, একাধিক তারা যোগাযোগ করেছেন, অনেকের সঙ্গেই যোগাযোগ করেছেন, আমার সঙ্গেও যোগাযোগ করেছেন। তারা মাননীয় মুখ্যমন্ত্রীর উপর ভরসা রাখছেন এবং তারা অপেক্ষা করছেন 7 তারিখের মাননীয় মুখ্যমন্ত্রীর বার্তা শুনতে। পাশাপাশি তাদের মধ্যে এই সন্দেহটা তৈরি হচ্ছে যে হঠাৎ ওয়েমার শিটের গাজিয়াবাদের ইউপির একজনের বাড়ির ছাদ থেকে একটা ডকুমেন্ট দেখানো হলো, আর সেইটা দিয়ে এত লোকের চাকরিতে অনিশ্চয়তায় পাঠানো হলো। এটা কি করে হতে পারে? আর সবচেয়ে বড় কথা, সিবিআই রিপোর্ট অনুযায়ী সিবিআইয়ের হাতে তদন্ত ছিল, তাহলে যদি 5303-এর ক্ষেত্রে তারা যদি তর্কের খাতিরেও ধরি এই 5303টা অনিয়ম, সিবিআইও বলছে অনিয়ম, সে বনসালের তথ্যেই হোক আর যার তথ্যেই হোক, তাহলে বাকি 20,450 জনের চাকরিটা কেন
খাওয়া হলো, সেই তড়িঘড়িটা কেন এই মহামান্য সুপ্রিম কোর্ট করলেন? অনুমান, আশঙ্কা, অভিযোগ এর ওপর ভিত্তি করে, সন্দেহের ওপর ভিত্তি করে চাকরি করা অবস্থায় তো কারুর চাকরি খাওয়া চূড়ান্ত অমানবিক। ফলে রায়ের এই অংশের আমরা বিরোধিতা করেছি। বাকি সমাধান সূত্র আইনি পথে কি কি হতে পারে মাননীয় মুখ্যমন্ত্রী সব রকম চেষ্টা করছেন। ফলে 7 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী কি বার্তা দেন আমরা সেই দিকে নজর রাখব। শোনা যাচ্ছিল বেশ কিছুজন চাকরিহারা আপনার কাছে এসেছিলেন, তাদের কি দাবি ছিল? না, একাধিক কয়েকজন এই চাকরিহারাদের তো বিভিন্ন স্লট আছে, মানে বিভিন্ন গ্রুপ আছে। গ্রুপ মানে আমি গোষ্ঠী বলছি না, মানে বিভিন্ন মানে আছে, ভাগ আছে। তাদের মধ্যে অনেকে দেখা করেছেন। যেহেতু তাদের সঙ্গে আমার একটা যোগাযোগ, মানে এই আন্দোলনকারীদের সঙ্গে আমার একটা যোগাযোগ থাকে, কর্মপ্রার্থীদের সঙ্গেও, ফলে তারা যে কোনো কারণেই হোক এসেছিলেন, দেখা হয়েছে। তারা অত্যন্ত বিপদের মধ্যে আছেন, কিন্তু মুখ্যমন্ত্রীর প্রতি পূর্ণ আস্থা রাখছেন এবং তাদের অনেকেরই আশঙ্কা যে এটা বাংলায় একটা অস্থিরতা তৈরির জন্য ওই ধরনের একটা পরিস্থিতি তৈরি করা যায় কিনা, যে ওই গাজিয়াবাদের লোকটির কাছ থেকে একটা কি তৈরি করা হলো সেইটাকে দেখিয়ে অনেকের ভাগ্য নির্ধারিত হয়ে গেল। এইটার পেছনে একটা গভীর চক্রান্ত, যেখানে এখানকারও কিছু লোক থাকতে পারে, ইউপিরও কিছু লোক থাকতে পারে সন্দেহ, এই অর্গানাইজেশনগুলোর লিঙ্ক যাদের আছে। ফলে কে এই পঙ্কজ বানসাল, তার বাড়ির থেকে হঠাৎ কি করে পাওয়া যেতে পারে? কেউ কি বাড়ির ছাদে সাজিয়ে রাখবে? তাহলে কি আগে থেকে ঠিক ছিল যে ওই জায়গাটা ওখান থেকে রিকভারি দেখাতে হবে? তাহলে কি আগে থেকে ঠিক ছিল যে বাংলায় কিছু মানে ভোটের আগে চাকরি খাওয়ার রাজনীতি করে অস্থিরতা তৈরি করতে হবে? যেটা রাজনৈতিক প্লট, সেটা একটা মেকানিজমের মধ্যে দিয়ে এনে কিছু ছেলে মেয়ের চোখের জল ফেলে সেটা নিয়ে রাজনীতি করার জন্য তৈরি করা হলো। এই আশঙ্কার কথা তারা বলেছেন, চক্রান্তের আশঙ্কা প্রকাশ করেছেন। বিস্তারিত আপনারা নিশ্চয়ই আরো পাবেন। এই পরিস্থিতিতে যখন এরকম 26,000 জনের চাকরি চলে গেল, দেখা যাচ্ছে যে রাজ্যের একাধিক স্কুলের একাধিক বিভাগ কার্যত অন্ধকার, মানে টিচার নেই, ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন। স্বাভাবিক, এটা তো একটা অস্থিরতা তৈরি বা ক্রাইসিস তৈরি করার জন্য প্ল্যানফুলি করা হয়েছে। এতগুলি ছেলে মেয়ের চাকরি চলে গেলে, শিক্ষকের বা শিক্ষাকর্মীদের চাকরি গেলে, একদিকে যেমন একটা তাদের পারিবারিক সংকট, সামাজিক সংকট, পাশাপাশি শিক্ষা পরিকাঠামোর সংকট। তো সেইখান থেকেই এটা তো এই প্রশ্নটা আসছে যে র্যাঙ্ক জাম্পিং 1212, ওএমআর শিট গন্ডগোল 4091, মোট 5303, তাহলে বাকি 20,450 জনের চাকরিটা কিভাবে গেল? কেন গেল? কিসের জন্য গেল? কোন তথ্য প্রমাণে গেল? কোন সিবিআই রিপোর্টে গেল? সিবিআইও তো এই 20,450 জনের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট তথ্য প্রমাণ দেয়নি। অনুমান হতে পারে, তার উপর দাঁড়িয়ে তো চাকরি যেতে পারে না। 2, এই যে ওএমআর-এর 4091, এই ওএমআরটা কারা দেখাচ্ছে? এই পঙ্কজ বানসালের, গাজিয়াবাদের পঙ্কজ বানসালের বাড়ি থেকে তৈরি হয়েছে নাহিসা প্রাক্তন কর্মী। তো এটা কি কোনো একটা চেনের মধ্যে থেকে এরকম একটা পরিস্থিতি তৈরি করা হলো? সেই আশঙ্কা, চক্রান্তের আশঙ্কাটাও কিন্তু আজকে যারা চাকরি হারা তাদের মনের মধ্যে উঠে আসছে এবং তাদের কাছে যথেষ্ট চমকে দেওয়ার মতো তথ্য প্রমাণও রয়েছে। এখানে একটা প্রশ্ন, আপনি যে যুক্তিগুলো এখন দিচ্ছেন, রাজ্যের আইনজীবী, এসএসসির আইনজীবী বা বোর্ডের আইনজীবী, তারা এই যুক্তিগুলো কি উচ্চ আদালতের সামনে রাখতে পারলো? দিয়েছে, উচ্চ আদালত ব্যর্থ না, উচ্চ আদালত বুঝতে চাননি। উচ্চ আদালতকে এর বিস্তারিত দেওয়া আছে, উচ্চ আদালতকে এসএসসি জানিয়েছে, আইনজীবীরা জানিয়েছেন, এবং এগুলো দেওয়ার পরই তো আগের প্রধান বিচারপতি তিনি তো স্টে করে দিয়েছিলেন। কিন্তু যে কোনো কারণেই হোক এই বেঞ্চ তারা তড়িঘড়ি করে রায় দিয়েছে। বেঞ্চের প্রতি পূর্ণ শ্রদ্ধা সম্মান রেখেও রায় তড়িঘড়িভাবে হয়েছে, সকলের জন্য ন্যায় হয়নি এবং যোগ্যদের চাকরি যাওয়াটা দুর্ভাগ্যজনক। ফলে রায়ের এই অংশটা আমরা মানতে পারছি না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এই রিভিউর জন্য